ওয়াটারফলের মধ্যে রেনবো দেখতে পাওয়া যাচ্ছে। আজকের নর্থ বেঙ্গল সিরিজের এখানে রয়েছে তিনটে ওয়াটারফলস। এই একটা ওয়াটারফলস ওই জায়গা থেকে আসছে, আর এইদিকে রয়েছে আমাদের রেনবো ওয়াটারফলস। এইরকম ওয়েদারে এরকম হাতে 1 প্লেট মোমোস, আর কি চাই। জাস্ট জানালাটা খুললেই বাইরে থেকে মেঘগুলো পুরো উড়ে উড়ে একদম রুমের মধ্যে এসে প্রবেশ করছে। এই জায়গার লুকটা দেখুন ভাই। একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, নাম তার সোনাদা। নর্থ বেঙ্গলের বুক জুড়ে লুকিয়ে থাকা এক অব্বিট রত্ন, যেখানে ঝর্ণার জলে ছুঁয়ে ফেলা সম্ভব রামধনুর প্রতিচ্ছবি, যেখানে গাড়ির হর্ন নয়, কানে বাজে শুধু পাখির ডাক আর ঝিঝি পোকার সুর। আওয়াজটা একবার শোনাচ্ছি দেখুন, শুনেছেন তো আওয়াজটা? যেখানে শেয়ারিং গাড়ি বা রিজার্ভ গাড়িতে করে নয়, প্রকৃতিকে অনুভব করতে হলে ঘুরতে হবে শুধু পায়ে হেঁটে, থাকতে হবে মেঘে ঢাকা পাইন ফরেস্টের মধ্যে এক ছোট্ট কুটিরে। প্রকৃতির গুঞ্জনে বসেই মধ্যাহ্নভোজ, ঝিঝির ডাকে ঘুম এবং পাখির ডাকে উঠে দাঁড়াতে হবে জানালার পাশে এসে। কলকাতার গরমে বসেই মোবাইল ফোনের স্ক্রিনে আপনাদের ফিল দেব মেঘে ঢাকা চায়ের বাগানে দাঁড়িয়ে মোমো খাওয়ার স্বাদ, আর দেব আরেকবার নর্থ বেঙ্গলের ঠান্ডা ঠান্ডা মনোরঞ্জন। তাহলে আজকের গল্পে চলুন সঙ্গী করা যাক দীপুদাকে সাইডে রেখে আজকের অব্বিট সোনাদাকে। ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যে 7টা বেজে 1 মিনিট। আমার এই অব্বিট জার্নি শুরু হয়েছিল পশ্চিম মেদিনীপুরের আমার পাঁশকুড়া জংশন থেকে। হাওড়াগামী লোকাল ট্রেনের জানালার পাশে বসে আমি শুধু পথ নয়, ভাবছিলাম একটা লুকোনো পাহাড়ি গাঁ, ঝর্ণার ধারে দাঁড়িয়ে কেমন হবে সেই সোনাদা। এই উত্তেজনা আর কৌতূহল নিয়েই ট্রেন চলছিল এক স্টেশন থেকে আরেক স্টেশন পেরিয়ে। এভাবেই রাত 9টা বেজে 16 মিনিটে পৌঁছালাম হাওড়া জংশনের সেই পরিচিত ভিড়, কোলাহল আর আলোয় ঝলমলে সেই প্ল্যাটফর্মে। স্টেশন থেকে বেরোলাম হাওড়ার আন্ডারগ্রাউন্ড রোড দিয়ে। ভূগর্ভস্থ সেই পথের উপর দিয়ে তখন ছুটে চলেছে বাস এবং ট্যাক্সি, আর সেই শব্দ যেন বলে দিচ্ছিল তুমি শহর ছেড়ে চলে যাচ্ছ এক অন্যরকম জায়গার দিকে। তারপরে হাওড়া ব্রিজের সামনে থেকে ধরলাম শিয়ালদহগামী বাস। হাওড়া ব্রিজের উপর দিয়ে নদীর ওপারের আলোকিত শহরটাকে পেছনে ফেলে আমি যখন আমার পরবর্তী গন্তব্য শিয়ালদহ স্টেশনে গিয়ে পৌঁছালাম, তখন স্টেশনের বাইরে মানুষের বড্ড হুড়োহুড়ি। হ্যালো বন্ধুগণ, এখন বাজে ঘড়ি কাঁটায় 10টা বেজে 4 মিনিট। আমি এখন এসে হাজির হচ্ছি শিয়ালদা রেলওয়ে স্টেশনের বাইরে। আজকে আমি আবার একবার চললাম নর্থ বেঙ্গল। কলকাতার গরম ছেড়ে সেই শীতের পারদে আমার যাওয়ার কথা ছিল শিয়ালদহ থেকে ট্রেন ধরে একদমই একটা নতুন অব্বিট জায়গাতে, যার নাম হচ্ছে শ্যামসিং। কিন্তু ওই জায়গাতে একটা কারণবশত আজকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তো এখন ট্রেন ধরতে হবে। আর আমি হচ্ছে আজকে এখান থেকে দার্জিলিং মেল ধরবো ঠিক করেছিলাম, কিন্তু দার্জিলিং মেলটা ওটা আমি ধরতে পারছি না। এখন যেহেতু 10টা বেজে 4 মিনিট, 10টা 15তে এখান থেকে ছাড়ে, আর এখন এই সময় শিয়ালদা রেলওয়ে স্টেশনের বাইরে ভিড়টা দেখুন। তোর যে পরবর্তী ট্রেন পদাতিক এক্সপ্রেস, সেই ট্রেনটাই ধরবো। আর ওই ট্রেনের সময় আছে 11টা বেজে 20 মিনিটের আশেপাশে, যেটা হচ্ছে এনজেপিতে গিয়ে পৌঁছয় সকাল 9টা বেজে 5 মিনিটে। মানে দার্জিলিং মেল যেই সময় এনজেপি স্টেশনে পৌঁছয় 8টা বেজে 5 মিনিটে, তার ঠিক 1 ঘন্টা পরে রয়েছে পদাতিক এক্সপ্রেস। আর প্ল্যাটফর্মের নাম্বারটা কিন্তু সেম, 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। তো টিকিট আমরা যেহেতু করিনি, তাহলে স্টেশনের ভেতরে এখন চলে যাব সোজা, গিয়ে টিকিটটা করে নেব। তারপর এই ট্রেনে ছোট্ট একটা জার্নি থাকবে আপনাদের জন্য, আর তার সাথে আজকে যেই জায়গায় যেতে চলেছি সেই জায়গার ফুল ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। তাহলে চলুন এখন আপাতত স্টেশনের ভেতরে গিয়ে আমরা প্রবেশ করি। এক পেয়ালা গরম চা মুখে দিয়ে দৌড় লাগালাম স্টেশনের ভেতরের টিকিট ঘরের আগে ইউটিএস মেশিনের দিকে। ডেস্টিনেশন এনজেপি চুজ করে রেলের অনলাইন স্ক্যানার দিয়েই টিকিট কেটে আবার দৌড় লাগালাম প্ল্যাটফর্মের দিকে। আজকে এই ট্রেনে আমাদের টিকিটের মূল্য পড়েছিল 200 টাকা করে মাথা পিছু। একটু দেরিতে প্রবেশ করায় ট্রেনের নাম চার্টবোর্ডে অলরেডি আগে থেকেই দিয়ে দিয়েছিল। প্ল্যাটফর্মের নাম্বার ছিল 12। আমরাও এগিয়ে যেতে থাকলাম প্ল্যাটফর্মের আগের প্রান্তের দিকে, এবং একই সময়ে ট্রেনও দিয়ে দিল এই 12 নম্বর প্ল্যাটফর্মে। এখনও প্রায় 40 মিনিটের মতো সময় বাকি আছে এই পদাতিক এক্সপ্রেসের, কিন্তু তার আগেই প্রচুর পরিমাণে লাইন পড়ে গেছে দেখছি। ট্রেনের শেষ ভাগে তো দেখলাম ওখানে দাঁড়ালে সিট পাওয়ার আশা একদমই নেই। তো ট্রেনের একদম প্রথম ভাগের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, যদি ভাগ্য ভালো থাকে তাহলে ওখানে গিয়ে সিট পেয়ে যেতে পারি। এই ট্রেনে করে এর আগেও আমি জার্নি করেছি, তো সেইবার সিট পেয়ে গিয়েছিলাম। এই গত সপ্তাহে গিয়েছিলাম আমি ঝাড়খণ্ডের একটা জায়গায় গিয়েছিলাম, আপনারা হয়তো যারা আমার ভিডিও দেখেন বুঝতে পারবেন। তো আজকে জানি না ভাগ্যে কী আছে,
একটু লেট হয়ে গেছে আর কি ভেতরে প্রবেশ করতে। ট্রেনের প্রথম ভাগে গিয়ে যখন পৌঁছেছিলাম তখন বেশ ভালোই লাইন পড়েছে মানুষজনের। তারপরে লাইন দিয়ে প্রবেশ করলাম কোচের ভেতরে। ঠিক এই সময় 10:58 পাশের 13 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে 12987 আজমের সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনে প্যান্ট্রি না থাকায় প্ল্যাটফর্ম থেকেই রাতের জন্য ঠান্ডা জলের বোতল এবং অল্প কিছু খাবার তুলে নিয়েছিলাম। ট্রেন ছাড়ার আগেই প্রত্যেকটা সিটে প্যাসেঞ্জার পুরো ঠাসা, কিন্তু একটু আগে থেকে আসায় ভাগ্যক্রমে সাইডের একটা সিঙ্গেল সিট পেয়ে গিয়েছিলাম। ঘড়ি কাঁটায় 11:25। মাত্র 5 মিনিট লেট করে আমরা রওনা হয়ে গেলাম শিয়ালদহ স্টেশন ছেড়ে আমাদের গন্তব্য এনজেপির পথে। শিয়ালদহ থেকে এনজেপি পর্যন্ত কভার করব 573 কিলোমিটার ট্রেন জার্নি। এই দূরত্বে ট্রেনের হল্ট রয়েছে মাত্র 7টা স্টেশনে। প্রথমে হল্ট করবে বর্ধমান জংশনে, কিন্তু তার আগে দেখা হলো কিছু অপরিচিত বন্ধুদের সাথে, যারা একই ট্রেনে একই কোচে আমার পাশে দাঁড়িয়েই জার্নি করছিল। তো আজকে জার্নি করাকালীন আজকে ট্রেনের মধ্যে অনেক ভাইয়ের সাথে দেখা গেছে। ভাইরা কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি তারাপীঠ। জয় মা তারা। তারাপীঠ? হ্যাঁ, রামপুরহাটে রামপুরহাট। রামপুরহাট তো পৌঁছাবে রাত্রি 3টের দিকে। হ্যাঁ, 3টে। সারা রাত কি করবে? আরে এখানে দাঁড়িয়ে তোমার সাথে। কোন জায়গা থেকে আসছো সবাই? আমরা তোমার ট্যাংরা ধাপা, শিয়ালদা ট্যাংরা ধাপা, শিয়ালদা স্টেশন থেকে একটা অটো ধরতে হবে, অটো ধরে ধাপা। দাদাকে সাপোর্ট করো, লাইক করো, আরো আগে বাড়াও দাদাকে। আমরা এটা সবাই যাই। জয় মা তারা। ঘড়ি কাঁটায় 1:03। প্রবেশ করলাম বর্ধমান জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এরপর আমরা বর্ধমান ছেড়ে এগিয়ে চললাম নর্থ বেঙ্গলের পথে। রাত্রি এখন গভীর, শান্ত ছায়ায় মোড়া। ট্রেন ছুটে চলেছে অন্ধকার মাঠ আর ফাঁকা স্টেশন ছুঁয়ে। এই জার্নিতে চাঁদ মামাও যেন জানালার পাশে বসেই আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছেন। আমি বুঝতেই পারছি না কখন এই রাত আমাকে টেনে নিয়ে যাচ্ছে সবুজ মেঘের চাদরের দিকে। রামপুরহাট স্টেশন ছাড়ার পর এই ট্রেনে বেশিরভাগ সিটই ফাঁকা। চারিদিকে এখন নিস্তব্ধতা বিরাজ করছে। কাজেই সিটে হেলান দিয়ে ঘুমানো ছাড়া আর কিছু উপায় নেই। এরপরে ঘুম ভেঙেছিল দীর্ঘতম ফারাক্কা সেতুর জলের ঠান্ডা হাওয়ার মেজাজে। তখন সকাল ঠিক করে হয়নি। মন মুগ্ধ করা ট্রেনের ওই প্রান্ত থেকে জলজল করছে চাঁদ মামা। এরপরে একটার পর একটা মালগাড়ি প্যাসেঞ্জার ট্রেনকে ক্রস দিয়ে ভোর 5:02 আমরা পৌঁছে গিয়েছিলাম মালদা টাউনে। মালদা টাউন পার করার পর হাতে 1 কাপ চা নিয়ে জানালার বাইরে তাকিয়ে দেখি আবহাওয়া এখানে একদমই পাল্টে গেছে। চারিদিকে এখন সবুজে মোড়া, পরিষ্কার আকাশ এবং হালকা হিমেল হাওয়ার মধ্যে দূর থেকে চোখে পড়ছে চায়ের বাগানের ছায়াগুলো। মালদা পেরিয়ে মনে পড়ে গেল আজকে যে জায়গায় আমরা যেতে চলেছি সেখানকার থাকার বাসস্থান নিয়ে এখনও আমরা নিশ্চিত নই। তাই অনলাইন থেকে খুঁজে খুঁজে বেশ কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যোগাযোগ করতে শুরু করি এবং শেষমেশ পৌঁছে যাই আমাদের সেই প্রতীক্ষিত গন্তব্য নিউ জলপাইগুড়ি স্টেশনে, মানে এনজেপি স্টেশনে। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। এখন ঘড়ি কাঁটায় বাজে 8:59। এখন আমরা পৌঁছে গেছি এনজেপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এটা আমার এই ট্রেনের প্রথম জার্নি এনজেপি পর্যন্ত। আর আজকে আমরা টোটাল জার্নি অতিক্রম করলাম 575 কিলোমিটার। তো খুবই একটা ভালো জার্নি ছিল। জেনারেলে আসছি ঠিকই, কিন্তু সেই রকম কষ্ট হয়নি। সিটও পেয়ে গেছিলাম, বসে বসে আসছি, কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়া উঠছে ট্রেনের মধ্যে। আর একটা ভালো জিনিস, এই ট্রেনের সময় ছিল 9:05 এনজেপিতে, তার জায়গায় 6 মিনিট অ্যাডভান্সে পৌঁছে দিয়েছে। এটা বিশাল বড় একটা ব্যাপার। তাহলে চলুন এখন বাইরের দিকে বেরোনো যাক। এনজেপি স্টেশনের ভেতর থেকে চলমান সিঁড়ির সাহায্যে বাইরে বেরিয়ে এলাম। দেখলাম স্টেশনের চেনা চেহারায় সেই রকম একটা বদল আসেনি এখনও। একটা ইঞ্জিন দাঁড়িয়েই রয়েছে, আর তার সাথে চলছে স্টেশনের কিছু ডেভেলপমেন্টের কাজ। বাম দিকে একটা সরু রাস্তা ধরে হাঁটা দিলাম সোজা একদম গাড়ি স্ট্যান্ডের দিকে। এখান থেকে ডুয়ার্স কিংবা দার্জিলিংয়ের মতো সমস্ত পাহাড়ি জায়গায় রিজার্ভে কিংবা শেয়ারিংয়ে গাড়ি খুব সহজেই পাওয়া যায়। তবে আমরা একটু সস্তার উপায়ে যেতে চেয়েছিলাম, তাই এখান থেকে শেয়ারিং গাড়িতে চেপে রওনা হলাম প্রথমে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দিকে। এনজেপি থেকে শিলিগুড়ি যেতে মাথাপিছু খরচ পড়লো আমাদের মাত্র 30 টাকা, আর সময় লাগলো প্রায় 22 মিনিটের মতো। এখন চলে আসলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডের সামনে। এখানে আসতে হলে আপনারা বলবেন শিলিগুড়ি বাস স্ট্যান্ডের সামনে নামবেন কিংবা শিলিগুড়ি জাংশনের সামনে নামবেন। শিলিগুড়ি জাংশনটা একদম সোজা রাস্তায়, 5 মিনিটের মতো লাগে।
আর এখানে রয়েছে সরকারি বাস স্ট্যান্ড। তো আমরা এখান থেকে বাসে করে যাচ্ছি। বাসে করে দার্জিলিং যেতে হলে 105 টাকা করে ভাড়া পড়ে এই শিলিগুড়ি থেকে, কিন্তু সোনারা যেতে হলে এখান থেকে কত ভাড়া পড়ে সেটা কাউন্টারে টিকিট আমরা কাটবো এখনই। চলুন তাহলে ওখানে জানি। আর আরেকটা জিনিস বলে দিই, আপনারা শেয়ারিংয়ে যেতে চাইলে কিন্তু এই যে জায়গাটা দেখছেন এখান থেকে প্রচুর শেয়ারিংয়ের গাড়ি পেয়ে যাবেন। দার্জিলিং, সিকিম, গ্যাংটক, মিরিক যেখানে খুশি যান, এই সামনে এই জায়গাটা দেখছেন এখান থেকে সব গাড়িগুলো সব ছেড়ে যায়, শেয়ারিং গাড়িগুলো। এখন ওই বাসে টিকিট কাটবো। চলুন বাস স্ট্যান্ডে কোথা থেকে টিকিট কাটবে সেটা আপনাদের দেখিয়ে দিই। এইদিকে শিলিগুড়ি জাংশন, আর ডান দিকে এই যে দেখছেন এই জায়গাটা, এটা হচ্ছে শিলিগুড়ির বাস স্ট্যান্ড, সরকারি বাস স্ট্যান্ড। এই যে বাসটা দেখছেন এটা হচ্ছে দার্জিলিং যাবে। এরপরে আরও একটা বাস আছে পেছনে। এর আগে যখন আমি ঘুরতে এসেছিলাম সকাল 9:40 একটা দার্জিলিংয়ের বাস ধরে এখান থেকে গিয়েছিলাম দার্জিলিং। তো আজকে বাসের টাইম টেবিলটা কটায় আছে জানা নেই, কারণ আমরা একটু লেট করে দিয়েছি এখানে। তো দেখি আমাদের পরবর্তী বাস এখানে কটায় রয়েছে। আর এইটা হচ্ছে টিকিটের কাউন্টার, মানে এই জায়গা থেকে বাস ছাড়ে ডান দিকে টিকিটের কাউন্টার, লম্বা লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে। একদম শেষের যে কাউন্টারটা এটা হচ্ছে দার্জিলিংয়ের কাউন্টার, যে লেখাও রয়েছে দেখুন দার্জিলিং। শিলিগুড়ি থেকে বাসে সোনাদা যেতে হলে এই দার্জিলিংয়ের টিকিটের কাউন্টার থেকেই টিকিট নিতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে 3 বছরের ঊর্ধ্বে পুরো টাকা লাগবে, এবং সঙ্গে যদি বড় ট্রলির মতো লাগেজ থাকে তাহলে সেটা বাসে নিয়ে যাওয়া যাবে না, এমনটাই লেখা রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত দাঁড়িয়ে থাকা বাসের সমস্ত টিকিট ফুল। পরবর্তী বাসের টিকিটের জন্য বেশ কিছুক্ষণ দাঁড়াতে হবে। কাজেই আমাদের সেকেন্ড অপশন শেয়ারিং গাড়িতে করে পৌঁছতে হবে সোনাদাতে। বাসে গেলে খরচ পড়তো অনেকটাই কম, প্রায় 80 থেকে 90 টাকার মধ্যে পৌঁছে যেতাম সোনাদাতে। শেয়ার গাড়িতে যাওয়া একদিক থেকে ভালো, কোনো চাপাচাপি কিংবা যেখানে সেখানে দাঁড়ায় না। একেবারে শিলিগুড়ি থেকে ছেড়ে সোনাদার মাঝে হয়তো 2-1 জায়গায় দাঁড়াতে পারে, কারণ এইসব গাড়িতে বেশিরভাগ দার্জিলিংয়ের প্যাসেঞ্জার ওঠে, তাই বারবার গাড়ি দাঁড় করিয়ে নামানোর বেশি প্রয়োজন হয় না বললেই চলে। আজকে আমরা শিলিগুড়ি থেকে কভার করব টোটাল 60 কিলোমিটার জার্নি, যার জন্য আমাদের গাড়ি ভাড়া পড়ছে শিলিগুড়ি থেকে 200 টাকা করে। দার্জিলিং যেতে 250 করে নেয়, আর সোনাডা যেতে 200 করে নিচ্ছে। সোনাদা, নট সোনাডা। আমি প্রথম থেকে সোনাডাই বলে আসছে। আর এই রাস্তায় যাওয়াকালীন বাম দিকে দেখতে পাবেন শুকনা ফরেস্ট, আর তার সাথে এখান থেকে দেখা মিলছে পাহাড়ের। দূরে দেখছেন ওটা হচ্ছে পাহাড়ের চূড়া, ডান দিক দিয়ে চলে গেছে টয় ট্রেনের লাইন। আরেকটা জিনিস, শিলিগুড়িতে মারাত্মক পরিমাণে গরম। এই আমাদের ড্রাইভার দাদা বলছে নাকি গত 1 মাস ধরে এখানে বৃষ্টিপাত হয়নি। এখনের এই সময় কলকাতায় এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, চারিদিকে রাস্তাঘাটে জল জমায় এখন। নিচে যদিও গরম কোনো অসুবিধে নেই, কারণ ধীরে ধীরে যত আমরা পাহাড় চড়াই শুরু করবো, উপরের দিকে যাব, তত ঠান্ডা ওয়েদারটা আমরা পাবো। আর আজকে যে জায়গায় যাচ্ছি সোনাদা, ওটা হচ্ছে দার্জিলিংয়ের কিছুটা আগে পড়ছে। মানে যেহেতু দার্জিলিংয়ের সামনাসামনি, সেই জন্য ওখানের ওয়েদার প্রায় সেম বললেই চলে। মানে দার্জিলিংয়ে যেই পরিমাণে ঠান্ডাটা লক্ষ্য করা যাবে, সেই সেম ঠান্ডাটা সোনাদাতেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এইবারে আমরা প্রবেশ করতে চলেছি মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। এখানে রয়েছে সবুজ ঘন জঙ্গল, তার সাথে পাখিদের ডাক, সুন্দর একখানা জঙ্গলের মধ্যে রাস্তা, এবং তারই 2 পাশে মিলিটারি ক্যাম্পের নিস্তব্ধ উপস্থিতি। এই শুকনা অঞ্চলটাই যেন শহরের ব্যস্ততা ছেড়ে প্রকৃতির কোলে পা রাখার প্রথম ধাপ। আর এখান থেকেই মনটা ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে পাহাড়ের দিকে। সামনের এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে শুকনা মিলিটারি ক্যাম্প স্টেশন। এখানে ভেতরে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ নেই। এই মিলিটারি ক্যাম্পের মধ্যে সব কিছু রয়েছে, সব কিছু। এখানে এদের যে বাচ্চা, তাদের যে স্কুল, খেলার জায়গা, পার্ক, সব কিছু রয়েছে। এই জায়গাতে নিজের ভিডিও করলে কোনো অসুবিধা নেই, কিন্তু আশেপাশে যদি ক্যামেরা ঘুরিয়ে দেখাই না, তাহলে সমস্যা হতে পারে। মানে প্রথমবার যখন দার্জিলিং ট্রিপ করেছিলাম, তখন এইরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। ক্যামেরা করতে করতে যাচ্ছিলাম, মানে এখানের যে অফিসার যারা আছে তারা দেখছে, বারণ করছে হাত নেড়ে যে ভিডিও করা যাবে না এখানে। এই জায়গার নাম শিমুলবাড়ি টি স্টেট। এই জায়গা থেকে ভিডিওগ্রাফি করা যায়। মানে এই যে মিলিটারি ক্যাম্প আছে, তার যে শেষের যে গেট আছে, গেট দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার পরে আর কোনো সমস্যা নেই। গোটা পাহাড়ে, গোটা দার্জিলিং চষে ফেলুন। শুকনা মিলিটারি ক্যাম্প ছেড়ে এইবারে আমরা ধরলাম মাটিগাড়া রোড। রাস্তার 2 পাশ জুড়ে চোখে পড়ল সবুজে মোড়া শিমুলবাড়ির চায়ের বাগান। চা গাছের সারি যেন রাস্তার 2 পাশে এক নিখুঁতভাবে ছায়া টেনে রেখেছে। আরও কিছু দূর এগোতেই ডান দিক থেকে ভাগ হয়ে গেল একটা রাস্তা, যেই পথ ধরে এইবারে আমরা এগিয়ে চলেছি। এই রাস্তা একেবারে চলে গেছে কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ের পথে। বাস্তব থেকে একটু কল্পনাতে সরে এসে ভাবলে মনে হয় পাহাড়ি এই রাস্তা যেন ধীরে ধীরে ডাক দিচ্ছে, আসো প্রকৃতির আরো গভীরে। এই বাসটা দার্জিলিং যাচ্ছে। এই বাসের টিকিট আমরা পেলাম না ওখানে। এই বাসটা বেরিয়ে যাওয়ার জন্যই দাঁড়িয়েছিলাম, যার জন্য আজকে বাধ্যগতভাবে এইরকমভাবে শেয়ারিং গাড়ি করে আজকে জার্নিটা করছি আমরা। এই রাস্তায় উঠতেই মনে হতে লাগলো আমরা আর মাটির সমতলে নেই। এইবারে আমরা পা রাখতে চলেছি পাহাড়ের কোলে। 2 পাশের শুকনা ফরেস্টকে পেছনে ফেলে এগিয়ে চলেছি এখন সেই দিকেই।
যেদিকে পাহাড়ের ডোকায় জমে আছে ঘন কুয়াশার চাদর। এই অংশটা যেন একটা আলাদাই অনুভূতি দেয়। প্রকৃতির এমন একটা দরজা যার উপরে ঢুকলে আর ফিরে আসার ইচ্ছে হয় না। দূরে পাহাড়ে ছড়িয়ে থাকা মেঘের টুকরোগুলো উঠে গেছে আকাশ ছুঁয়ে, আর সেই দৃশ্য আমাকে টেনে নিয়ে যাচ্ছিল এক কল্পনার জগতে। ধীরে ধীরে পৌঁছে গেলাম রোহিণী টোলগেটে। এই রোহিণী অঞ্চলটা নিজে থেকেই খুব সুন্দর এবং শান্ত, চারিদিকে সবুজে ঘেরা। আর এখান থেকে শুরু হয়ে যায় আঁকাবাঁকা পাহাড়ি পথের সত্যিকারের পাহাড়ে ওঠার জার্নি। এখান থেকেই প্রতিটা বাঁক, প্রতিটা মোড় একটা করে নতুন দৃশ্য, নতুন গল্প, আরও কিছু নতুন অনুভব বয়ে নিয়ে আসে। जिंदगी की राहों पे तू था मेरा साथ, अब तो ये राहें भी है उदास। मेरी दुनिया थी तेरी मुस्कान से रोशन, अब तो हर रास्ता जैसे है बेकार। প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে আমরা গাড়িতে সময় কাটিয়েছি। এখন আমরা যে জায়গাতে আসছি না, এই জায়গার নাম বলছে শিরুবাড়ি। যেদিকে তাকাবেন খালি চায়ের বাগানই দেখতে পাবেন, তার সাথে মেঘগুলো উড়ে উড়ে আসছে, মানে জাস্ট একদম মানে হ্যাভেন একটা। নিচেও যদি তাকান এইদিকেও রয়েছে চায়ের বাগান, আর তার সাথে দেখুন সামনে রাস্তা কিন্তু অলরেডি ঢেকে গেছে কিছুক্ষণের মধ্যে। প্রথমবার যখন আমি দার্জিলিং ভ্রমণ করেছিলাম শেয়ারিং গাড়িতে করে, তখন কিন্তু আমাদের এই জায়গাতে দাঁড় করানো হয়নি। এখানে রয়েছে একটা ক্যাফে প্লাস হচ্ছে রেস্টুরেন্ট। এখানে আমরা খাবারের অর্ডার দিয়েছি, এখানে আমরা মোমো নিচ্ছি 50 টাকা করে প্লেট ভেজ। খাওয়া দাওয়ার জন্য আমাদের গাড়ি এই জায়গায় কিন্তু বেশ কিছুক্ষণ ব্রেক করবে, আর আমাদের মোমোস রেডি হচ্ছে। এরকম ঠান্ডার জায়গায় এসে এরকম ঠান্ডা খাবার একটা আলাদা মজা রয়েছে। জাস্ট ধোঁয়াটা উঠছে খালি দেখুন কত সুন্দর। এইরকম ওয়েদারে এরকম হাতে 1 প্লেট মোমোস, আর কি চাই। আর এখানে একটা পাহাড়ি ছোট্ট একটা ডগি আছে, খুবই কিউট দেখতে। কামড়াস না ভাই। जब तू हर लम्हा था खूबसूरत, तेरे बिना हर सुबह है उदासी से भरी। मेरा दिल ये कह रहा है बस तू लौट आए, ये हो जाए मेरी हर दुआ का जवाब। तेरे बिना दिल है वीरान, खाली खाली हर एक अरमान। तेरा इंतजार अब बस ये जिंदगी, मुझे ले चल वापस तेरी। এই কোথায় চলে আসলাম ভাবছি। দার্জিলিংয়ে গিয়ে এইরকম ভিউটা দেখতে পাওয়া যায়, তার জায়গায় কার্শিয়াংয়ে চারিদিক পুরো ফগে পুরো সাদা। সামনেটা দেখাচ্ছি দেখুন, দূরের জিনিস কিছু স্পষ্ট করে কিছু দেখা যাচ্ছে না। ভাবছিলাম কিছু ভালো ভালো ভিউ আর ফুটেজগুলো নেব, মানে কষ্ট করে বৃথা। আমরা কিছুক্ষণের মধ্যে এবার প্রবেশ করতে চলেছি কার্শিয়াং বাজারে। দূরে একটা গেট দেখতে পাওয়া যাচ্ছে যেখানে লেখাও রয়েছে ওয়েলকাম টু কার্শিয়াং। আর দূরে ওই যে বাজারটা দেখছেন, ছোট্ট বাজারটা, ছোট্ট নয় বিশাল বড় একটা বাজার, সব থাকে সব ঘরবাড়িগুলো সাজানো। এটা হচ্ছে কার্শিয়াং পুরো জায়গাটা। সামনে ওখানে একটা টয় ট্রেনের স্টেশন আছে। ছোট্ট গেট পেরিয়ে শেষমেশ প্রবেশ করলাম কার্শিয়াং বাজারে। চুপচাপ দাঁড়িয়ে থাকা ব্রিটিশ আমলের বিল্ডিংগুলো, হালকা কুয়াশা আর মাথার উপর মেঘ ঢাকা আকাশ, সব কিছু মিলিয়ে মনে হলো এই যেন এক পুরনো চিঠির মতো শহর, যার প্রতিটি রাস্তায় প্রতিটি দোকানে লুকিয়ে আছে অজস্র গল্প। এখানে রয়েছে ব্রিটিশ নির্মিত টয় ট্রেনের স্টেশন, যার উচ্চতা 4864 ফিট। এখানে দূরের পাহাড়ের কোলে জড়িয়ে থাকা টয় ট্রেনের লাইন, আর তারই মাঝে হালকা হালকা হুইসেলের আওয়াজ আপনাদেরকে মনে করিয়ে দেবেই এখানে সময় থেমে আছে, কিন্তু জীবন তার মতো করে এগিয়ে চলেছে। কার্শিয়াং শহর ছাড়িয়ে একটু একটু করে গাড়ি যখন উঁচুতে উঠতে শুরু করেছে, ডান দিকে তখন ছড়িয়ে আছে পাইনের ফরেস্ট এবং ঘন কুয়াশা, আর বাম দিকে গভীর গিরিখাত, যেখানে নিচে তাকালে মনে হয় মেঘ আর পৃথিবীর ফারাকটা যেন এখানেই মিশে গেছে। মাঝের মধ্যে এতটাই কুয়াশা যে সামনে রাস্তা তো দূরের কথা, গাড়ির জানালার কাঁচে নিজের মুখটা পর্যন্ত ঝাপসা হয়ে যাচ্ছিল। গাড়ির আয়নায় দেখে নিজেকে মনে হচ্ছিল আমি যেন নিজেকেই খুঁজে চলেছি এই পাহাড়েরই মধ্যে। রাস্তার দুই পাশে কখনো সখনো কিছু নাম না জানা পাহাড়ি গ্রাম, যার এক একটা নিঃশব্দে বলে উঠছে তাদের নিজেদের গল্প। আজকের এই গন্তব্যে যেন মাটি, মেঘ আর মন একসাথে হারিয়ে যাচ্ছে পাহাড়ের এই কোলে। ঠিক এমনই একটা সময়ে আমরা পৌঁছালাম সোনাদার সামনে। এখন ফাইনালি 60 কিলোমিটার জার্নি আমরা অতিক্রম করে এসে পৌঁছালাম সোনাদা বাজারে।
ডান দিকে পড়বে এটা সোনাদা রেলওয়ে স্টেশন। শেষমেশ আমরা নেমে পড়েছি সোনাদাতে। এখানে কয়েকটা হোটেলে আমরা খোঁজ খবর নিলাম পায়ে হেঁটে, তারপরে একটা জায়গার সন্ধান পেয়েছি। একদমই একটা খুব সুন্দর জায়গা, প্রকৃতির মাঝে, চারিদিকে রয়েছে ঝাউ পাইনের ফরেস্ট, তো তারই মাঝে ছোট্ট একটা হোমস্টের মতো একটা কটেজ। রুম রেট জিজ্ঞেস করে নিলাম, দামটা মোটামুটি একটা এভারেজের মধ্যে আছে। আমরা 3 জন এসেছি, তো 3 জনের আমাদের পুষিয়ে যাবে। আমরা যেই জায়গাতে এখন আছি এখান থেকে ওই 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগতে পারে। নিচেই রয়েছে এখানে একটা ওয়াটারফলস, একদম রাস্তার পাশেই। এখানে বেশ কিছু বাড়িঘর এবং দোকানপাটও রয়েছে। আর সব থেকে যেটা আমার ভালো লাগছে, এইরকম টয় ট্রেনের লাইন আছে একসাথে, পাইনের জঙ্গল, তার সাথে মেঘেদের খেলা, সব কিছু আছে। দুর্দান্ত জায়গা, দুর্দান্ত। আমরা যখন দার্জিলিং যাই তখন এই জায়গার উপর দিয়ে আমরা কিন্তু দার্জিলিং যাই, কিন্তু এই জায়গাগুলো আমাদের অনেকের কাছেই অজানা। নামগুলো শোনা থাকলেও কিন্তু এই জায়গাতে কি রয়েছে দেখার মতো, এই জিনিসগুলোই আমরা অনেকে জানি না। ঠিক এই জায়গা থেকে বাম দিক দিয়ে একটা সিঁড়ির ধাপ করে একটা নেমে গেছে। ওই যে দেখছেন পাইনের জঙ্গল, ওই জায়গায় হচ্ছে আমাদের আজকের কটেজ, আজকে রাতের বাসস্থান। এইটা হচ্ছে কটেজের নাম ওরিয়ন রিট্রিট। এখানে বাড়িঘরগুলো কিন্তু খুবই সুন্দর, আমাদের নতুন এখানে দেখেছে সেই জন্য আমাদের উপর চিৎকার করছে, মানে এরা নতুন মানুষ দেখলেই হলো। খুবই সুন্দর একটা প্রকৃতি, একদম সবুজের কোলে। এই হচ্ছে আমাদের রিসেপশন। এখানে রিসেপশনটা কিন্তু বেশ সুন্দর, একদম কার্ড দিয়ে তৈরি করা হয়েছে। আমরা চেক ইন করে নিয়েছি, এখানে আধার কার্ড খালি লেগেছে আমাদের। আর এখানে আরেকটা জিনিস কি, এখানে আনমেরিড কাপল যারা আছে তারা আসলে কিন্তু তাদেরও অ্যালাউ করা হয়। কি লাগবে সেটা বলে দিই, ভোটার কার্ড এবং আধার কার্ড দুটোই লাগবে, আর দুজনেরই লাগবে। এখন ব্যাগপত্র নিয়ে আমরা চলে যাই রুমের ভেতরে, গিয়ে কিছুক্ষণ আমরা ফ্রেশ হবো। আর যেহেতু খাওয়া দাওয়া করে আসিনি, খাবারের অর্ডার এখানে এসে দিয়ে দিলাম। রিসেপশনের পাশ দিয়েই ছোট্ট একটা সিঁড়ি দেখুন নিচের দিকে নেমে গেছে। জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে, জাস্ট একটা স্বপ্ন। যারা হচ্ছে প্রথমবার এখানে আসবে না, তাদের এই জায়গা 100% ভালো লাগতেই হবে। ওপরে এখানে রয়েছে একটা ছোট্ট কটেজ, নিচে এখানে রয়েছে একটা কটেজ, এখানে রয়েছে ডাইনিং, আর এইদিকেও বেশ কিছু কটেজ আছে। এখানে টোটাল বললেও ওই 9টার মতো কটেজ আছে। তো আমরা যে কটেজটা নিয়েছি সেটা হচ্ছে এই কটেজটা সামনের। এখানে প্রত্যেকটা কটেজের নাম রয়েছে আলাদা আলাদা। আমরা যে কটেজ নিয়েছি তার নাম জেমিনি। এই হচ্ছে আমাদের রুমের ভেতরটা। যেহেতু আমরা একবার দেখে নিয়েছি এখানে প্রবেশ করে, সেই জন্য গেটটা খোলা। চারিদিকে এগুলো খুব সম্ভব বাঁশ এবং বেত দিয়ে তৈরি করা হয়েছে। এই যে ওয়ালগুলো আছে দেখতে পাচ্ছেন, সিলিংটা কিছুটা এই ধরনের, পুরোপুরি বেত দিয়ে তৈরি করা হয়েছে। এখানে ছোট্ট ছোট্ট এরকম ইউনিক স্টাইলের 4টে লাইট দেওয়া রয়েছে। এখানে একটা হ্যারিকেন, হ্যারিকেনটা কিন্তু একদম ইউনিক জিনিস, এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় না সব জায়গাতে। এই হলো আমাদের বেড দুটো। তার সাথে যেহেতু এটা ঠান্ডার জায়গা, সেই জন্য এরকম মোটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, দেখুন ভীষণ মোটা, দুটো দেওয়া আছে। তার সাথে এখানে স্নানের জন্য টাওয়াল, এখানে বসার জন্য দেখুন ছোট্ট ছোট্ট এরকম চেয়ার, ইউনিক স্টাইলের, এইরকম বাঁশ এবং বেতের এরকম টি টেবিল। রুমের মধ্যে বসে খাবার দাবার অর্ডার করতে চাইলে এই মেনু কার্ড দেখে অর্ডার করলেই সেটা রুমের মধ্যে দিয়ে দেবে। তা না হলে এই রুমেরই বাইরে এখানে একটা ছোট্ট ডাইনিং হল আছে, দেখুন কত সুন্দর ডাইনিং হলটা দেখাই। এখানে বসে খাওয়া সব থেকে আমার মনে হয় বেটার। এটাও দেখতে কিছুটা একটা ছোট্ট কটেজের মতো ফিল দিচ্ছে। একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই রুমের যে জানলা আছে না, জাস্ট জানালাটা খুললেই তারপরে ভিউটা দেখুন। বাইরে থেকে মেঘগুলো পুরো উড়ে উড়ে একদম রুমের মধ্যে এসে প্রবেশ করছে। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এই যে আপনাদের দেখাচ্ছি না, এই যে ধুঁয়োর আকারে যে মেঘগুলো ভেতরে প্রবেশ করছে, এগুলো সোজাসুজি আমাদের এই জানালা দিয়ে রুমের ভেতরে চলে আসছে। আমাদের রুমের ব্যালকনি থেকে সুন্দর পাইনের ফরেস্টের ভিউ। এইদিকে রয়েছে ছোট্ট একখানা বাথরুম, মিরর, বেসিন, কোমোড আছে। এখানে কিন্তু গিজারের ফ্যাসিলিটিও আছে। সজলের কেমন লাগছে বলো জায়গাটা? খুবই সুন্দর। তুমি এর আগে এসেছো এরকম জায়গায়? তুমি আমাকে বলো। কোনোদিনই না, কোনো ভাবতেই পারছি না এতটা সুন্দর এরকম পাইন ফরেস্টের মাঝখানে। অনেকদিন ধরে মনে ভাবতাম এরকম একটা জায়গাতে আসবো। তাহলে কি বলছো, এই জায়গাতে আজকে রাতটা জমে যাবে? তার জন্য এখানে এসেছি, শুভঙ্করই হচ্ছে পুরো জিনিসটাকে অ্যারেঞ্জমেন্ট করেছে, খুবই সুন্দর লাগলো। এইরকম চেয়ারে বসে সারাটা সন্ধ্যা, মানে রাত্রি 8টা-9টা পর্যন্ত এই জায়গায় কোথা দিয়েছি সময় কেটে যাবে। সন্ধ্যেবেলায় নাকি শুনছি এখানে নাকি ঝিঝি পোকার ডাক নেমে আসে, মানে চারিদিক নিস্তব্ধ যেহেতু, সেই জন্য এখানে মানে প্রকৃতির যে আওয়াজ, এই জঙ্গলের যে আওয়াজ পাইন ফরেস্টের, সেটা পরিষ্কার কানের মধ্যে ভেসে আসে। আর এই জায়গায় যদি একবারে বৃষ্টি নামে না, তাহলে এই জায়গাটা এত সুন্দর লাগবে। কারণ উপরে এটা হচ্ছে টিনের চাল দেওয়া আছে, যখন বৃষ্টি হবে বৃষ্টির আওয়াজে রুমের মধ্যে ভালো পরিমাণে ঘুম হবে, সেটা বুঝতেই পারছেন। তাহলে চলুন আমরা খাওয়া দাওয়াটা করে নিই। খাবার অলরেডি আমাদের রেডি হয়ে গেছে। ওই হালকা করে একটা স্নান করে নিয়েছি, চলুন এখন খাওয়া দাওয়া করে নিই। আর এই যে দেখুন, এই হচ্ছে আমাদের ডাইনিং হল। জাস্ট দেখুন, খুবই একটা মানে সুন্দর জায়গা, একটা প্রকৃতির মাঝে এইরকম আমরা খাওয়া দাওয়া করবো আজকে।
অনেকেই আছেন যারা একটু নিরিবিলিতে সময় কাটাতে চান ফ্যামিলি নিয়ে, যারা নেচার লাভার আছেন তাদেরকে এই জায়গাটা অবশ্যই আকর্ষণ করবে। আর আমাদের খাবার দেখুন কিভাবে সব সিল প্যাক করে দিয়ে গেছে। 3টে আমরা স্টিম রাইস নিয়েছিলাম, এখানে রয়েছে ডিমের অমলেট, ডবল ডিমের অমলেট এটা, আর এখানে আছে প্লেন ডাল। এখানে স্টিম রাইস নেওয়া হয় 100 টাকা করে একজনের। ডালের যে প্রাইসটা প্লেন ডাল ওটা হচ্ছে 100 টাকা নিচ্ছে, বেশ অনেকটাই দিয়েছে। এখানে চিকেনের সব রকম অপশন, মানে ননভেজ পেয়ে যাবেন সব রকম, চিলি চিকেন, চাইনিজ, চাউমিন টাউমিন সব পাওয়া যায় এখানে, মিক্সড ফ্রাইড রাইস সব কিছু অপশান আছে। ভাতের পরিমাণটা এতটা দিয়েছে, এখন ভাবছি 2 প্লেট নিলে আমাদের 3 জনের হয়ে যেত। ডিমের অমলেট নিচ্ছে 40 টাকা করে, এখানে 2টো ডিমের অমলেট আছে, তার সাথে এখানে একটা বড় জায়গায় করে এখানে হচ্ছে ডাল। এটা ডাল ফ্রাই নয়, এটা প্লেন ডাল। আর ভাত খাওয়ার পর সত্যি কথা বলতে না, একটা জাঁকিয়ে একটা ঠান্ডা অনুভব করছি এখানে। কত সুন্দর পাখির ডাক দেখুন। নিচের লোকেশন আপনাদের পরে শেয়ার করব, তার আগে চলুন এখানে কিছু পায়ে হেঁটে ঘোরার কিছু জায়গা আছে আশেপাশে, লোকাল সাইট সিন যেগুলো, তার মধ্যে একটা মনাস্ট্রি আছে বলছে এখানে। এই দাদা বললো বেশিক্ষণ সময় লাগবে না, পায়ে হেঁটেই যাওয়া যায়, গাড়ি টাড়ি ভাড়া করতে হয় না। তাহলে চলুন এখন মনাস্ট্রির দিকে আমরা এগোই, কি আছে ওখানে দেখি। আর এখানে আরেকটা জিনিস, এখানে কিন্তু একটা ওয়াটারফলস আছে, যেই ওয়াটারফলসের নাম রেইনবো ওয়াটারফলস। পাহাড়ের ওয়েদার কখন চেঞ্জ হয় কখন কি হয় বলা মুশকিল। সত্যি কথা বলতে রোদটা আমার বেশ ভালোই লাগছে গায়ে, কারণ বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব করছিলাম এখন। নিমেষের মধ্যে কথা বলতে বলতেই আবার পাইনের ফরেস্টের মধ্যে দিয়ে আবার মেঘ ভেসে আসছে দেখুন। খাওয়া দাওয়া কমপ্লিট করে এইবারে আমরা রওনা হলাম পায়ে হেঁটে এখানের কিছু জায়গা ঘুরে দেখার জন্য। কিন্তু কে জানতো এমন একটা অপূর্ব ওয়েদার অপেক্ষা করছিল আমাদেরই জন্য। মেঘে আচ্ছন্ন হয়ে যাওয়া রাস্তায় টয় ট্রেনের লাইনের উপর দিয়ে হাঁটাই ভালো মনে করলাম। বাম পাশে উঁচুতে মেঘের মধ্যে লুকোচুরি খেলছে পাইনের দল এবং ছোট্ট ছোট্ট পাহাড়ি বাড়িঘর। টয় ট্রেনের লাইনের পাশ ঘেঁষে রাশি পাহাড়ি ফুল এবং বাম পাশে ছোট্ট ছোট্ট ওয়াটারফলস। এসব মায়ের বাঁধন যেন নিজেকে জড়িয়ে ফেলছে আমাকে সঙ্গে নিয়ে। মাঝে মধ্যে প্রকৃতির সৌন্দর্য এবং ঝড়ের আকারে কুয়াশা এসে ঝাপসা করে দিচ্ছে চোখের সানগ্লাসটাকেও। কখনো কিছু রেস্তোরাঁ, আবার কখনো মেঘে ডুবে থাকা জঙ্গলের পাশ ঘেঁষে টয় ট্রেনের লাইন ধরে এগিয়ে চললাম সামনের দিকে। আমাদের বাসস্থান থেকে বেরিয়ে 10 মিনিটের মতো আমরা পায়ে হেঁটে আসছি, আর আমরা এখন পৌঁছে গেছি শেরপা বুদ্ধিস্ট মনাস্ট্রিতে। যেহেতু জায়গাটার নাম সোনাদা, সেই জন্য অনেকে সোনাদা মনাস্ট্রি বলে। আর এই জায়গাটার লোকেশন একদমই দেখুন রাস্তার পাশে, আর একটু অল্প এগিয়ে গেলেই এখানে রয়েছে সোনাদার বাজার। কিছুক্ষণ আগে এখানে পুরো মেঘে ঢেকেছিল, দূর থেকে যখন দেখতে পাচ্ছিলাম জায়গাটাকে। এই মনাস্ট্রির পুরো নাম সান্দুপ টার্গেলিং শেরপা বুদ্ধিস্ট মনাস্ট্রি। এই মনাস্ট্রি প্রতিষ্ঠিত হয়েছিল 1952 সালে দালাই লামার অনুসারী একদল তিব্বতীয় ভিক্ষুর মাধ্যমে। এখানে রয়েছে বিশাল আকারের গোল্ডেন বুদ্ধদেবের মূর্তি এবং মনোমুগ্ধকর থাঙ্কা পেন্টিংস। পাহাড়, কুয়াশা, প্রার্থনার ঘণ্টার ধ্বনি সব মিলিয়ে মনটা যেন ধ্যানমগ্ন হয়ে যায়। স্থানীয়রা একে শুধু উপাসনা স্থান নয়, বরং আত্মার শান্তির ঠিকানা বলেও মনে করেন। আর সব থেকে ভালো দিক, পর্যটকেরা খুব একটা বেশি জানে না এই জায়গাটার ব্যাপারে, তাই এখানকার শান্তি এবং পরিবেশ একদমই অক্ষত। এই যে এই জায়গায় আপনাদের মনাস্ট্রি দেখালাম, পাশে রয়েছে পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পের পাশ দিয়ে একটা রাস্তা নিচে চলে গেছে। এই রাস্তা দিয়ে নিচে নেমে গেলেই রয়েছে সেই ওয়াটারফলস, রেইনবো ওয়াটারফলস। কিন্তু ওই ফলসে যাওয়ার মতো সময় আর হাতে নেই। একবার যদি এই 5টা সাড়ে 5টা বেজে যায়, তারপর নিমেষের মধ্যে দিয়ে কখন যে সন্ধে নেমে আসবে সেটা কিন্তু বোঝা খুব মুশকিল। আর বেশ কিছুটা রাস্তা পায়ে হেঁটে নিচের দিকে যেতে হয়, তো সেই জন্য যাচ্ছি না, কেননা বেকার আসার সময় রাত হয়ে যাবে। ঠিক টাইমে পৌঁছতে পারবো কিনা সেটাও জানি না। হয়তো গেলাম ওখানে, তার আগে হয়তো অন্ধকার নামলো, ঝর্ণাও দেখা হলো না। আর একই জায়গায় তো বারবার যাওয়া সম্ভব নয়। সব থেকে ভালো কালকে ঘুম থেকে উঠবো খুব সকালে, মানে ভোর 5টা সাড়ে 5টা দিকে ঘুম থেকে উঠবো, তারপরে ওই ওয়াটারফলে চলে যাব। তার সাথে এখানে আশেপাশে কী কী জায়গা আছে আর ঘোরার, সেগুলোও ঘুরবো, তার সাথে আপনাদেরও দেখাবো। বিকেলের শেষ এবং সন্ধ্যের আগের যে সময়টা, এই সময়টা আপনারা কি করবেন এখানে? সব থেকে ভালো এখানে যে লোকাল মার্কেট আছে, সেই মার্কেটটা পায়ে হেঁটে ঘুরুন। অনেক কিছু জিনিস দেখতে পারবেন, অনেক কিছু জিনিস শিখতে পারবেন। এখানে কিছু ট্র্যাডিশনাল খাওয়া দাওয়া থেকে শুরু করে এখানের জীবনের বৈচিত্র্য কিছুটা হচ্ছে লক্ষ্য করা যায় ঘুরতে ঘুরতে। আর এখানে বেশ কিছু জিনিস দেখছি, এখানে সবজি বাজার বেশ একদম আলাদা, আমাদের কলকাতা শহর কিংবা আমাদের মেদিনীপুর থেকে একদম পুরো ভিন্ন। তো চলুন পায়ে হেঁটে আমরা এখন লোকাল মার্কেটটা কিছুটা ভ্রমণ করি। जब तू हर लम्हा था खूबसूरत, तेरे बिना हर सुबह है उदासी से भरी,
मेरा दिल ये कह रहा है बस तू लौट आए, ये हो जाए मेरी हर दुआ का जवाब। तेरे बिना दिल है वीरान, खाली खाली हर एक अरमान, तेरा इंतजार अब बस ये जिंदगी। যেহেতু সন্ধে হয়ে গেছে, এবার আমাদেরকে রুমে ফিরে যেতে হবে। রুমে ফিরে যাওয়ার আগে এখানে লোকাল মার্কেট থেকে 1 কাপ চা। সন্ধে নামার আগের প্রকৃতির রং একদমই আলাদা। এখন আকাশের রং কিছুটা নীলাভ, সূর্যের সাথে মেঘের অন্ধকারও যেন অস্ত গিয়েছে। এখন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে রাতের আকাশ। এইবারে বুঝি দূরের পাহাড়ের বাড়িঘরগুলো টিমটিম করে লাইটের আকারে নজরে আসবে, যেমনটা আমরা সোশ্যাল মিডিয়ার ফুটেজে দেখে থাকি। ঠিক একই সাথে রাতের বাসস্থানও তার রূপ পাল্টেছে। জঙ্গলের মধ্যে ছোট্ট ছোট্ট টিমটিম আকারে লাইটগুলো আরও দ্বিগুণ শোভা বাড়িয়ে তুলেছে প্রত্যেকটা কটেজের। এখন বাতাসের গন্ধে মিশেছে ঝিঝির ডাক, গাছের ফাঁকে কুয়াশার ঘন ঘটা এখন আর নেই, কিন্তু তবুও একটা আলাদাই সৌন্দর্য খেলা করছে এই নির্জন পরিবেশের মধ্যে। এখন ঘড়ি কাটায় বাজে সন্ধে 6টা, আর এখন সন্ধেবেলায় আমরা অর্ডার দিয়েছিলাম বেবি কর্ন। বেশ স্পাইসি করে বানিয়েছে, তার সাথে বেশ ঝাল ঝাল টমেটো সস টস কিছু একটা দিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। কর্নগুলো একটু বড় হয়ে গেছে, আর একটু যদি বেবি হতো না তাহলে নামটা সার্থক হতো। আর এই বেবি কর্নের দাম এখানে পড়ছে 200 টাকা। প্রাইসটা একটু বেশি লাগছে, কিন্তু এখানে আশেপাশে যেখানেই আমরা খেতে যাই না কেন, প্রায় এখানে সমস্ত রেস্টুরেন্টে খাবার দাবারের দাম একই রকম বললে চলে। এই জায়গা থেকে বাইরের ভিউটা একটু আপনাদের দেখাচ্ছি। রাতের এই সময় চারিদিক পুরো নিস্তব্ধ, কোনো শোরগোল নেই, কোনো আওয়াজ নেই, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, মানুষের শোরগোল তো একদমই নেই। যদি থেকে থাকে তাহলে এই যে পাইনের যে ফরেস্ট আছে, এই ফরেস্টের যে ঝিঝি পোকা আরও যে কিছু পাহাড়ি পোকামাকড় আছে তাদের আওয়াজগুলোই খালি ভেসে আসছে। দুর্দান্ত ফিলিং এরকম একটা জায়গাতে ঘুরতে এসে। তাহলে চলুন একদম দেখা হচ্ছে রাতের ডিনার টেবিলে। এখন এর সময় কাটা রাত্রি 10টা। মারাত্মক পরিমাণে ঠান্ডা পড়েছে এখানে। এটা বোনলেস চিলি চিকেন আছে, আর তার সাথে রুটি আছে। রুটি এইরকম ফয়েল পেপারে করে দিয়েছে। এখানে ওই 8 থেকে 9 পিসের মতো চিলি চিকেন আছে দেখতে পাচ্ছি। এই চিলি চিকেনের দাম এখানে নিচ্ছে, এটা যেহেতু বোনলেস 300 টাকা নিচ্ছে। এখানে আশেপাশে কয়েকটা রেস্টুরেন্ট আছে যেগুলো আমরা বিকেলে ঘুরতে ঘুরতে আমরা দাম জিজ্ঞেস করে নিয়েছিলাম। সেরকম বেশি কিছু দামে হেরফের নেই, 19-20 একই রকম দাম। আমরা বলেছিলাম চিলি চিকেনটা একটু গ্রেভি করে বানিয়ে দিতে, সেই জন্য একটু গ্রেভি করে বানিয়ে দিয়েছে। দামটা যেরকমই হোক, কিন্তু খাবারের টেস্ট আছে, কোয়ালিটি আছে। যত রাত বাড়ছে ঠান্ডাও প্রচণ্ড পরিমাণে বেড়ে চলেছে। ফুল প্যান্ট পরে ঢুকে গেছি এর মধ্যে, বুঝতে পারছেন তাহলে কতটা ঠান্ডা এখানে। তাহলে আজকে রাতের মতো সবাইকে টাটা বাই বাই। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে একদম সকালে। বন্ধুগণ, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম সোনাদা। আজকে আবার একটা নতুন সকাল, আর তার সাথে আশেপাশের পাখির আওয়াজ শুনুন কত সুন্দর। তারপর এখন আমরা বেরিয়ে পড়ছি রেডি হয়ে ওই ওয়াটারফলস দেখার জন্য, রেনবো ওয়াটারফলস। হেঁটে হেঁটেই যাবো, কোনো গাড়ি ভাড়াটা কিছু করছি না। দেখি কোন জায়গা দিয়ে যেতে হয় সেটা আপনাদেরও দেখাবো। আপনারাও এখানে আসলে এইভাবে কিন্তু ঘুরে নিতে পারবেন। ওই হচ্ছে আমাদের রুম, একদম নিচে পাইন ফরেস্টের নিচে, আর পাশে পাহাড়ের সারি। আমরা সকাল সকাল হিলকার্ট রোড ধরে নিয়েছি, তার সাথে টয় ট্রেনের রাস্তা। যদি ভাগ্য ভালো থাকে তাহলে 2-1টা টয় ট্রেনের দেখাও পেয়ে যেতে পারি। আর আজকে এই রাস্তা ধরে আমরা একটু এগিয়ে যাবো। সামনে রয়েছে একটা পেট্রোল পাম্প, ওই পাম্পের পাশ দিয়ে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে, যেই রাস্তা দিয়ে যেতে হয় রেনবো ওয়াটারফলসে। दिल का साया सा जैसे कोई खामोशी दिल की गहराइयों में दबा सा कोई राज है। अंधेरे कमरे में मैं अपनी परछाई। হচ্ছে বুদ্ধিস্ট মোনাস্ট্রি, কালকে যেটা দেখিয়েছিলাম তার সামনে এটা হচ্ছে পেট্রোল পাম্প। তো এই জায়গা দিয়ে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে নিচে যেতে হবে। আর এই রাস্তাতে যাওয়ার আগেই দেখুন এখানে কিন্তু লেখাও রয়েছে, একটা ছবি দেওয়া আছে যেখানে লেখা রয়েছে রেনবো ওয়াটারফলস।
আর আমরা এখন আছি এই জায়গাতে। এখানে ডিস্টেন্স দেওয়া নেই যে কত কিলোমিটার এখান থেকে, যতটা সম্ভব একটু তাড়াতাড়ি আমাদের পায়ে হাঁটতে হবে। আমরা ম্যাপের মধ্যে সার্চ করেছিলাম গুগল ম্যাপে, ওখানে দেখাচ্ছে 4.5 কিলোমিটার, কিন্তু এখানে যে লোকাল মানুষজন এনারা বলছে যে 3 কিলোমিটারের মতো। তো ডিস্টেন্সটা বুঝতে পারছি না। অনেক সময় আছে না এইসব পাহাড়ি জায়গায় ঘুরতে আসলে গুগল ম্যাপে ভুল দেখায়। তো সব থেকে ভালো এখানে যে লোকাল মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করে নেওয়া, তারা এইসব রাস্তায় রোজ যাওয়া আসা করে, তারা সব থেকে ভালো জানবে। যত এগোচ্ছিলাম চারপাশে সবুজে মোড়া পাহাড়, পাখির ডাক আর নির্মল বাতাস কানের পাশ দিয়ে শোঁ আওয়াজে বেরিয়ে যাচ্ছে। একটা জিনিস বারবার চোখে পড়ছিল, এই পাহাড়ি পথগুলো একটুও নোংরা নয়, না কোনো প্লাস্টিক, না কোনো ধোঁয়া, যেন প্রকৃতি নিজেই নিজের যত্ন নিচ্ছে। পাহাড়ের সৌন্দর্য শুধু যে দেখতে সুন্দর তা নয়, পাহাড় শেখায় পরিবেশকে ভালোবাসতে হয়, নিজের ঘরের মতোই বাইরে থেকেও পরিষ্কার রাখতে হয়। এই সোনাদার পাহাড় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, পরিবেশকে ভালোবাসলে প্রকৃতিও আমাদের ভালোবাসবে। আমরা বেশ হেঁটে অনেকটাই কভার করে ফেলেছি। তারপরে দেখুন কিছু শর্টকাট আছে, যেই জায়গা দিয়ে গেলে অনেক তাড়াতাড়ি ঝর্ণার সামনে পৌঁছানো সম্ভব। এই এঁকে বেঁকে সিঁড়িটা একদম ওখানে রোডে গিয়ে মিশেছে। আর এই জায়গাতেই আমরা যদি বাই রোড যাই হেঁটে, তাহলে ওপর দিয়ে রাস্তা আছে, অনেকটা টার্নিং নিয়ে ঘুরেছে, নিচে ওই জায়গায় যেতে হয়। तेरे बिना दिल है वीरान, खाली खाली हर एक अरमान, तेरा इंतजार अब बस ये जिंदगी, मुझे ले चल वापस तेरी गली। যেহেতু পাহাড়ি রাস্তা, কখনো শর্টকাট নিয়ে কখনো রাস্তা ধরে এইভাবে আমরা এগিয়ে চলেছি। তো এখনো বেশ কিছুক্ষণ সময় দেখাচ্ছে, আর রাস্তায় যেতে যেতে এরকম ছোট ছোট কিছু ওয়াটারফলস দেখতে পাবেন। আর এই জলগুলো পুরো রাস্তার ওপর দিয়ে ক্রস করছে। এখানে ছোট্ট একটা ভাঙা পুল রয়েছে, যার নিচে দিয়ে এই জলধারা বয়ে চলেছে। हर शाम में है तेरा ख्याल, मेरी महफिल আর বেশি দূর নয়, ঝর্ণার শব্দ কানের মধ্যে ভেসে আসছে। খুব সম্ভব আর হয়তো 5 মিনিটের মতো সময় লাগতে পারে। যতই কষ্ট হোক, যখন শেষ ডেস্টিনেশনে গিয়ে পৌঁছানো যায় না, সেখানে পৌঁছানোর পর সব কিছু ভুলে যাই। ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে রেনবো ওয়াটারফলস, আমরা ওই জায়গাতে যাব। तेरे बिना दिल है वीरान, खाली खाली हर एक अरमान। সকাল থেকে পেটের মধ্যে চা খাবার কিচ্ছু পড়েনি, প্রচুর খিদে পেয়ে গেছে। সামনে দেখুন ওয়াটারফলসটা কত সুন্দর লাগছে। ওয়াটারফলসের একদম সামনে গেলে ওখান থেকে নাকি কিছুটা রেনবোর মতো ফিল দেয়, সেটা এখানে মানুষজন বলছে। তো জানি না, সেটা ওখানে গেলে আপনাদের বলতে পারবো। তার আগে এখানে রয়েছে একটা দোকান, তার সাথে থাকার হচ্ছে হোমস্টে। এখানে চাটা পাওয়া যায়, সকালে টুকিটাকি খাবার পাওয়া যায়। এখানে এসে আমরা চা অর্ডার করলাম, এখানে আমরা চা খাবো, তারপর আমরা বেরিয়ে যাব একদম নিচে ওই জায়গাতে। আর এখানে ওয়াটারফলসে স্নানও করা যায়, খুব একটা সুন্দর জায়গা, কোনো ভয় নেই, কিচ্ছু নেই। এগুলো সব পাহাড়ি যে পোকামাকড় আছে তাদের ডাক। আওয়াজটা একবার শোনাচ্ছি দেখুন। শুনেছেন তো আওয়াজটা? এটা এমনই একটা জায়গা, এখানে রয়েছে দুটো ওয়াটারফলস। একটা রয়েছে ঠিক এই দিকে, আর ঠিক এরই অপোজিটে এখানে রয়েছে একটা। এটাই রেনবো ওয়াটারফলস, সব থেকে বড় এটা। এখানে রয়েছে তিনটে ওয়াটারফলস। এই যে দেখুন, এই একটা ওয়াটারফলস ওই জায়গা থেকে আসছে, আর এইদিকে রয়েছে আমাদের রেনবো ওয়াটারফলস। একদম ওই উচ্চতা থেকে জলটা নিচে ঝরে পড়ছে। এখানে একটা বাঁশের ছাঁকো করা আছে। এই জায়গার লুকটা দেখুন ভাই, কি সুন্দর লাগছে, দেখুন কি সুন্দর। চারদিকে খালি ঝর্ণার কোলাহল আর তার সাথে পাখির ডাক। এর আগে আপনারা নর্থ বেঙ্গল অনেকবার ঘুরতে এসেছেন, কিন্তু এইরকম একটা জায়গাতে, এইরকম একটা লোকেশনে আপনারা কতবার এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই জায়গাটা কতটা সুন্দর লাগছে দেখুন। এইদিকে রয়েছে রেনবো ওয়াটারফলস, আর এইদিকে রয়েছে আরেকটা ঝর্ণা। আর একটু আগে যে আমরা আসলাম ওখানে দেখলাম আরেকটা বড় ঝর্ণা আছে। फिर से आए वो दिन बेचैन, बारिश ले जाए हर दर्द के चैन, सरोद का गीत है दिल से बातें, सगर सी दुनिया और दुनिया।
এই জায়গাটা লক্ষ্য করুন, দেখুন ওয়াটারফলের মধ্যে রেনবো দেখতে পাওয়া যাচ্ছে। এই ওয়াটারফলসে এসে আপনারা যদি রেনবো লক্ষ্য করতে চান তাহলে এইরকম সূর্য যখন বেরোবে সেই সময় এই জায়গাতে অবশ্যই উপস্থিত থাকবেন, চলে যাবেন না ভুল করেও, তাহলে এই দৃশ্য কিন্তু দেখতে পাবেন না। ওয়াটারফলসটা একদম নিচে দেখুন, এখানে লক্ষ্য করতে পারা যাচ্ছে রেনবো। জাস্ট দেখুন আবার কমে যাচ্ছে আস্তে আস্তে। সূর্যের আলো যতক্ষণ আছে ততক্ষণ এই জায়গায় আপনারা রেনবো লক্ষ্য করতে পারবেন। वो दिन बेचैन बरस ले जाए हर एक दर्द के चैन सरोद का गीत है दिल से बातें सागर से दुनिया और हम वास्ते এখানের পাহাড়ি বাড়িঘরের কত সুন্দর চাষবাসের জায়গা দেখুন। এখানে রয়েছে শশা গাছ, স্কোয়াশ গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ, মানে সব জিনিসগুলো একদম অর্গানিক, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই। এই জন্য পাহাড়ি মানুষজনের শরীর স্বাস্থ্য এবং শরীরের স্ট্যামিনা বরাবর থাকে সব সময়। পায়ে হেঁটে নামার সময় যেমন সহজে নেমে গিয়েছিলাম, ওঠার সময় বেশ কষ্ট হচ্ছে। এই হচ্ছে কিছু পাহাড়ি বাড়িঘর। এখানে জল খেতে হবে, এখানে প্রচণ্ড তেষ্টা পেয়েছে। মানে ওপরে যেই পরিমাণে ঠান্ডা আছে, যত নিচে নামছি তত গরম হচ্ছে আস্তে আস্তে বাড়ছিল। আপনারা কখনো দেখেছেন চা গাছে এরকম ছোট্ট ছোট্ট ফল? আর আমরা কোন জায়গায় গিয়েছিলাম দেখুন, ওই যে ওপরে ওখানে কয়েকটা ফার্মিং হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে দূরে, ওই জায়গাটা আমরা লক্ষ্য করেছিলাম। ওই জায়গা থেকে মানে এই যে পুরো পাহাড়, এই পাহাড়ের একদম নিম্ন প্রান্তে ওই জায়গাতে আমরা ছিলাম। আর নিচে যেতে হলে কোনো ঝামেলা নেই, একটাই সিঙ্গেল রাস্তা রয়েছে, ওই রাস্তা ধরে একদম চলে গেলে একদম ওই রাস্তা পৌঁছবে একদম ওই ঝর্ণার সামনে। এটা সব থেকে প্লাস পয়েন্ট, রাস্তা হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। তাহলে চলুন এইবার আমরা চলে যাই হোমস্টের দিকে। আর এখন এই যে জায়গাটা আছে, এটা আমরা হোমস্টে থেকে বেরিয়েই একদম পাশেরই একটা লোকেশন দেখতে পাচ্ছেন, খুব একটা সুন্দর জায়গা, একটা ভিউ পয়েন্ট। এখন ঘড়ি কাটায় বাজে 11:30। 11:30টার সময় আমাদের টাইম ছিল এখানে চেক আউটের। ব্যাগপত্র নিয়ে নিয়েছি আর তার সাথে একটু স্নান করে ফ্রেশও হয়ে নিলাম। আর এখানে আমাদের খরচটা বলে দিই রুমের, যেহেতু আমরা অফ সিজনে এসেছি আমাদের খরচ পড়েছে এখানে 2000 টাকা। যেহেতু আমরা 3 জন ছিলাম, তা না হলে অফ সিজনে এখানে 1500 টাকা করে নেওয়া হয়। আর এটা পার হেড নয়, এটা কিন্তু রুমের প্রাইস। এই ভাই আছে এখানে সব কিছু মানে রুম সার্ভিস দিচ্ছে। ভাইয়ের নামটা কি? নাম কে? বিশাল। বহুত আচ্ছা লাগা, মানে দারুণ সার্ভিস দিয়েছে। যতক্ষণ আমরা এখানে আছি না, বারবার করে জিজ্ঞেস করছে কোনো জিনিস প্রয়োজন আছে কিনা, আমাদের কোনো জিনিস দরকার হলে একবার ডাক দিলেই সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছে। আমরা ফিরে যাওয়ার আগে এখান থেকে লোকাল কিছু খাবার দাবার নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে নুডলস, এটা আটার তৈরি, কোনো গ্যাসের সমস্যা হয় না। আর তার সাথে এটা হচ্ছে আটার তৈরি, এটা হচ্ছে নুডলসের মতো, এটা চাউমিনের মতো বানিয়ে খায় বলছে। আর এটা জাস্ট হচ্ছে স্যুপ করে তার উপর ফেলে দিলে এটা নাকি রেডি হয়ে যায়। তো নতুন জিনিস, সেগুলো তো আমাদের কলকাতার ওইদিকে পাওয়া যায় না, সেই জন্য এখান থেকে নিয়ে যাচ্ছি। এটার দাম নিচ্ছে 40 টাকা আর এটা হচ্ছে 60 টাকা। এইরকম রোডের ধারে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি এখান থেকে যাওয়ার আগে। এখানে এটা আমরা নিয়েছি ফ্রাইড রাইস, এর মধ্যে ডিম টিম সব কিছু আছে, 40 টাকা করে নিচ্ছে মাত্র। পরিমাণটা একটু কম আছে যদিও, কিন্তু খাবারের স্বাদ অসাধারণ। মোটামুটি 24 ঘন্টার জন্য বেশ আমরা ভালোভাবে ঘুরলাম, বেশ এনজয় করলাম। তো কেমন লাগলো আপনাদের সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি শেয়ার গাড়িতে যেতে চান তাহলে এই রোডে যেখান থেকে খুশি দাঁড়ান শেয়ার গাড়ি আপনারা পেয়ে যাবেন। 200 টাকা একদম পৌঁছে যেতে পারবেন শিলিগুড়িতে। আর আমার ট্রেন রয়েছে আজকে রাতের দার্জিলিং মেল, ওই ট্রেনে করে আমি আজকে ফিরবো কলকাতা। আপনারা যদি বাসে করে যেতে চান তাহলে অল্প একটু এগিয়ে যাবেন, সামনেই রয়েছে সোনাদা রেলওয়ে স্টেশন, ওই জায়গা থেকে বাস পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, এরপরে দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। সবাইকে টাটা।